ওহ কি দৃশ্য ভাই, মনে থাকবে চিরকাল। অনেক হলো পাহাড়, সমুদ্র তাই ডাকছে, এবার ঘুরবো আমি, ঘুরাবো আপনাদেরও। আন্দামান নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বঙ্গোপসাগরের স্বচ্ছ নীল জল, নারকেল আর পামে ভরা সবুজ দ্বীপ, সাদা রূপালী বালির মোহময়ী সৈকত, মনোমুগ্ধকর সূর্যাস্ত, রঙিন প্রবাল প্রাচীর, তার সঙ্গে নানান ওয়াটার অ্যাক্টিভিটিস, আর অবশ্যই সেলুলার জেল, স্বাধীনতা সংগ্রামীদের অত্যাচারী কাহিনী, সব মিলে বিস্মিত এবং বাকরুদ্ধ করা এক সৌন্দর্য। তাই তো সুদূরের পিয়াসী মন ছুটে যায় আন্দামান। আমাদের প্যাকেজ ছিল 5 রাত 6 দিন। গুড মর্নিং, আবারও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে 26শে এপ্রিল আর এখন সময় হচ্ছে ভোর 4:15। অনেক বড় এপিসোড হতে চলেছে এবং বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে এই আন্দামান সিরিজ আপনারা দেখতে পারবেন। যাই হোক, কথা না বাড়িয়ে এখন দ্রুত চাটা খেয়েই বেরিয়ে পড়ব। দৌড়ে এসে 4:26 রানাঘাট লোকাল ধরলাম। ভোরের অন্ধকারে এখনও অনেকে ট্রেনে ঘুমোনো, কিন্তু আমার মনে অনেক স্বপ্ন। প্রথমবার প্লেনে উঠব, তাও আবার আন্দামান যাব। এই ট্রেনে আমরা নামব দমদমে। আর এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে আমরা এখন যাব এয়ারপোর্ট। প্রায় 6টা বাজে, আমাদের ফ্লাইট রয়েছে 9:15। আমরা প্রত্যেকবার যখনই তোমাদের ভিডিওসগুলো দেখি আমাদের ইচ্ছা করে আমরা যাই, গিয়ে কোথাও ঘুরে আসি। এখানে ট্যাক্সি আছে, শেয়ারে মানে নানান রকম ভাড়া চাই, আপনারা দরদাম করে উঠবেন না। এখন পুরোপুরি 6টা বাজে, এখান থেকে 20 থেকে 25 মিনিট লাগবে। শেয়ার ট্যাক্সিতে এই সকালে আমাদের দুজনের ভাড়া পড়েছিল 250 টাকা, তবে অনেক দাম দর করতে হয়েছিল। আমরা যাচ্ছি ভিস্তারা ধরে, আর এবারে আর একা নয়, আমার সঙ্গে যাচ্ছে সুব্রত, SR লাইফ টুলস। কি অনুভূতি হচ্ছে? খুবই ভালো লাগছে, প্রথমবার আন্দামান নিকোবর আইল্যান্ডে যাচ্ছি, আর জায়গাটা তো সুন্দর, অনেক এনজয় করব। 5 রাত 6 দিন ঘুরবো আমরা দুজন। হ্যাঁ, তো আমরা এখন এন্ট্রি পাস করে নিচ্ছি এখানে। এইটা আপনাকে এয়ারপোর্টে এসেই প্রথমে করতে হবে। এন্ট্রি পাস হয়ে গেলে এবার আমরা ভেতরে এন্ট্রি করব। কী করতে হচ্ছে দেখাবে এবার এন্ট্রি পাস এখানে দেখাই। তো এগুলো সব হয়ে গেল। 9:15 ভিস্তারা UK 0747, আমাদের D20 নাম্বার গেট। চেক ইন কখন শুরু হচ্ছে আপনার ফ্লাইটের, তারপর বোর্ডিং কটায়, সব তথ্য এখানে পেয়ে যাবেন। সেই অনুযায়ী আপনি পরপর কাজ করে যাবেন। এরপর আমরা সোজা এগিয়ে যাই বোর্ডিং পাস সংগ্রহ করতে, সেই সঙ্গে লাগেজ জমা করতে। এই আমরা পেয়ে গেলাম বোর্ডিং পাস, এবং এখান থেকে আমাদের ব্যাগ চলে গেল চেকিংয়ে। এই বোর্ডিং পাস নিয়ে আমি যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ে। আমার গেট নাম্বার হচ্ছে 20, 19A, মানে 19-এর A আমার সিট নাম্বার। ব্যাগ চেক করা হলে এখানে বোর্ডিং পাস এখানে দেওয়া হলো, আর এখন এই ভেতর দিয়ে গিয়ে আমরা এইখানে সিকিউরিটি চেকিংয়ে ঢুকছি। প্রাথমিক চেকিংটা এখানে হচ্ছে। এখন বাজে 7:14, আর আমাদের ফ্লাইট রয়েছে ভিস্তারা এখান থেকে 9:15, মানে 2 ঘন্টা আগে আমাদের অল কাজ কমপ্লিট হয়ে গেল। আমাদের গেট হচ্ছে 20 নম্বর, এখানে 14 থেকে 23। সকালে খেতে হবে, খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে। এই হচ্ছে 20 নম্বর গেটে এলাম। এই সবাই বসে আছে আন্দামান যাওয়ার জন্যে। সেই ভোর রাত 3টের সময় অনেক কষ্ট করে, তাও গিন্নি এই বানিয়ে দিয়েছে আমাকে। এই তো জীবন, যেখানে রাত সেখানেই কাজ। এই আমাদের ফ্লাইট ঢুকছে। 1 লিটার তো পাওয়াই যায় না, হাফ লিটার জল আমরা নিলাম 70 টাকা দিয়ে। এই তো এখন টাইম হয়ে গেছে আমাদের 8:30টার পর থেকে বোর্ডিং শুরু হবে। অলরেডি এখানে অনেকে দাঁড়িয়ে গেছে। এখনো পর্যন্ত আপনাদের ফ্লাইট জার্নি দেখাতে পারি।
এই ফার্স্ট টাইম আন্দামান যাচ্ছি, তাও ফার্স্ট টাইম তো আন্দামান, বেশ ভালোই লাগছে অনুভূতি। বাবা পাইলট যাচ্ছেন মনে হচ্ছে, আওয়াজই আলাদা। এই একেবারে উইন্ডো সাইডে আমি বসে আছি। ফ্লাইট টাইমে আমাদের একদম রাইট টাইমে আছে, 9:15, 9:15তেই ছাড়বে। এটা শীতের সময় মানে কুয়াশা থাকলে বা অন্য কিছু থাকলে কিন্তু লেট করে। এখন বাজে হচ্ছে 9:01, 9:15তে ছাড়বে। 9:16 বাজে আমাদের ফ্লাইট ছেড়ে দিল। টেক অফ করলো। কলকাতাকে নিচে রেখে আমরা এবার আন্দামানের পথে। টুকরো মেঘ, তার উপরেই আমরা ভেসে চলেছি। প্লেনের এখনের গতিবেগ 1078। এবার আসি ফ্লাইট ভাড়া নিয়ে। কলকাতা থেকে আন্দামান ভাড়া মোটামুটি 5 থেকে 6,000 টাকা, তবে রাউন্ড ট্রিপ করলে অনেকটাই কম পড়বে। ঠিক 10টা বাজে এখন, আর আমাদের দেওয়া হয়েছে এই খাবার, সঙ্গে একটা এই 250 ml জল। এরপর টানা 2 ঘন্টা ফ্লাইটে বসে ওদের দেওয়া ব্রেকফাস্ট এবং চা পান করে সময় কাটালাম। আর প্রথম আমি সমুদ্র এবং সেই সঙ্গে আন্দামান দ্বীপ এখান থেকেই দেখতে পাচ্ছি। প্রায় ল্যান্ডিং করতে চলেছে আমাদের ফ্লাইট। রানওয়ে ধরে নিয়েছি আমরা, এই সময় একটু ধাক্কাধাক্কি হবে। বীর সাভারকার বিমানবন্দরে আমরা পৌঁছে গেছি। ফ্লাইট এখানে টাইম ছিল 11:40, পৌঁছে গেলে কিন্তু 11:30টার মধ্যে অ্যাডভান্স। এটা হচ্ছে মানে খুবই রেস্ট্রিক্টেড একটা এয়ারপোর্ট। এই আমার ব্যাগ চলে এলো, এই ব্ল্যাক, এটাই লাগেজ নিয়ে এবার সোজা বাইরে বেরোবো। আসলে এবার আন্দামান যেহেতু প্রথমবার, তাই সব খোঁজ খবর দিতে আমরা কিন্তু একটা এজেন্সি ধরেই এবার এসেছি, eTripto.in। তো প্যাকেজ কেমন হয় সেটা আপনাদের অবশ্যই জানাবো, ভালো হলে অবশ্যই আপনারা আসবেন। চলুন এবার বাইরে বেরোই, আর eTripto আমাদের জন্য কি ব্যবস্থা করেছে এই প্যাকেজের মধ্যে সেটা দেখি। বাইরে বেশ গরম এখন। এই দাঁড়িয়ে আছে আমাদের জন্য eTripto, এই আমাদের নিতে চলে এসছেন এই দাদা। क्या नाम है आपका? वेलकम सर, मेरा नाम अशोक है। অশোক, জি। আমাদের এখন এখান থেকে নিয়ে যাবেন হোটেল পর্যন্ত। এই অশোক ভাই আমাদের ব্যাগ নিয়ে অলরেডি এগিয়ে যাচ্ছে। আন্দামান প্রথমবার এসেছি বলেই eTripto হয়ে আমরা এই আন্দামান এবার ঘুরবো। এই প্যাকেজের মধ্যে কিন্তু আমাদের ফ্লাইট ভাড়া ছিল না, আমরা নিজেরা ফ্লাইট ভাড়া দিয়ে এলাম। আমাদের প্রায় 5,000 করে পার হেড পড়েছে। এখানকার ওয়েদার আমাদের কলকাতার মতোই আপাতত লাগছে, তবে আর্দ্রতা একটু বেশি। এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমাদের গাড়ি রেডি, এই eTripto.in। অশোক ভাই, এখান থেকে হোটেল কত দূরে? यहाँ से होटल आपका 15 मिनट का रास्ता है सर, मैक्सिमम आपका 6 से 7 किलोमीटर के बीच में रहेगा। ठीक है, आपको होटल पे ले जाएंगे, होटल पे अभी चेकिंग कराएंगे। चेकिंग करने के बाद में थोड़ा देर आपको रेस्ट करने का टाइम मिलेगा। रेस्ट करने के बाद में 3 बजे आपको टाइम रहेगा, सेल्वल जेल विजिट कराएंगे सबसे पहले। उसके बाद एक फ्लैग पॉइंट है वो दिखाएंगे, और उसके बाद कार्विन कोक बीच। अब फिर बीच से वापस आप सेल्वल जेल जाएंगे। सेल्वल जेल में लाइट एंड साउंड प्रोग्राम देख के फिर वापस आएंगे सर। আমরা নেমে পড়লাম আমাদের পোর্ট ব্লেয়ারে যে হোটেল দেওয়া হয়েছে, হোটেল রেড কার্পেট। এদিক থেকে আমরা এলাম, এদিকে হচ্ছে এয়ারপোর্ট, আর তার এখানেই eTripto আমাদের জন্য এই আয়োজন করেছে। এবার চলুন গিয়ে ভেতরে গিয়ে দেখি রুমটা কেমন আছে। 402, এই আমরা 402 নম্বর রুমে ঢুকছি। আচ্ছা, ঢুকেই প্রথমে দেখছি ওয়ার্ডরোব, ঢুকেই তারপর সামনে আগে বেড দেখা যাচ্ছে, এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, মধ্যে আবার এত বড় একটা টেবিল, কাঠের টেবিল। ওকে, তো এখানে রয়েছে একটা কার্পেট,
আর তার এইদিকে এই হচ্ছে বেডটা অনেক বড়, 3 জন ঘুমানো যাবে এখানে, মানে এসি না হলে এখানে চলবে না। এই আমার ব্যাগ এনে রাখলাম। এদিকে টেবিল রয়েছে, যে টেবিলে আপনার জল গরম করা কিংবা চাটা খেতে চাইলে সব সরঞ্জামও এখানে রয়েছে। এখানে রয়েছে টিভির ব্যবস্থা। আর এই হচ্ছে ওয়াশরুম কিন্তু বেশ বড় সড়ো আছে। এই এখানে বেসিন টেসিনের বেশ কোয়ালিটি ভালো বলেই আমার মনে হচ্ছে এটা। আর এখন সময় হচ্ছে 12:42। আমরা এখানে এখন 2-3 ঘন্টা রেস্ট করব, স্নান করব, ফ্রেশ হব। তারপর এখানে খাওয়া দাওয়া করার পর 3টের পরে আবার আমরা কিন্তু বেরিয়ে যাব এখান থেকে। আর আমরা এখন দুপুরে এখানে খাওয়া দাওয়া করব। আমরা নিয়েছি 2টো রাইস, মিক্সড ভেজ আছে, ডাল এবং এখানে আলুর আর একটা সবজি, আলু জিরাবা। রান্নার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু প্রচণ্ড কস্টলি। তাই প্যাকেজের মধ্যে আসলে নানান হয়রানিগুলো আর কি হবে না। খাবার কিন্তু ব্রেকফাস্ট ছাড়া আর কিছু নেই, সব আপনার কিনে খেতে হবে। হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাব আন্দামান লোকাল ঘুরে দেখতে। আর পোর্ট ব্লেয়ারে আমাদের প্রথম ঘোরার পয়েন্ট সেলুলার জেল। এই হচ্ছে সেলুলার জেল। সেলুলার জেলে ঢোকার জন্য ওদিকে 30 টাকা করে পার হেড টিকিট আছে। 1896 সালে এই জেল তৈরির কাজ শুরু হয় আর 1906 সালে এটা শেষ হয়। এই 14 জনের সাথে একসাথে টিকিট। সেলুলার জেলে ঢোকার সঙ্গে সঙ্গে গায়ের মধ্যে একটা শিহরণ জেগে উঠল। এই জেলের মধ্যেই বন্দি করে রাখা হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এবং তাদের উপর চালানো হতো অকথ্য অত্যাচার। অনেক স্বাধীনতা সংগ্রামী এই জেলের মধ্যে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই আমার ডান দিকে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে পরে রাতের দিকে। এই দিকটার যে সেলগুলো রয়েছে এর মুখগুলো এই দিকে, আর এই দিকের যে এই যে ডানাটা রয়েছে এর কিন্তু মুখটা উল্টো দিকে। কারণ কি? কারণ একটাই, যাতে এই দিকের বন্দিরা এদের সঙ্গে মিলে একসঙ্গে সঙ্গবদ্ধ না হতে পারে। এবং এই যে যে ডানা রয়েছে এই রকম কিন্তু 7টা ছিল আগে, এবং তার ঠিক মিডিলে অর্থাৎ ওই সামনে ওইখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে এই সমস্ত জায়গায় নজরদারি করা হতো। চাইলে এখান থেকে আপনারা গাইড নিতে পারেন, কিন্তু একটু পড়াশোনা করে আসলে আমার মনে হয় গাইডের দরকার হবে না, শুধু শুধু টাকাটা এক্সট্রা যাবে। এইখান দিয়ে উঠতে হবে এবং এখানে একটা মডেল তৈরি করা রয়েছে। 1 2 3 4 5 6 7 এরকম 7টা ডানা, আর মাঝেই অস্তার রয়েছে। তিন দিকেই ঘিরে রয়েছে এই বঙ্গোপসাগর, আর এইভাবে ডানার মতো এই সেলগুলো তৈরি করা হয়েছে। একটা সময় কিন্তু এই 7টা ডানাই ছিল, এখন আমি দেখছি মাত্র 3টি আছে, আর বাকিগুলো এই যে এই দিকে যে বিল্ডিং আদিগুলো দেখছেন এগুলো এখন হসপিটাল হয়েছে, এগুলো আগে জেল ছিল। এই যে এগুলো আগে কিন্তু জেলই ছিল, এখন হসপিটাল তৈরি করা হয়েছে এগুলো। এইখান থেকে নজরদারি হতো। এইবার আমি বিভিন্ন সেল দেখাবো আপনাদের। দেখুন এই ছোট ছোট ঘরে রাখা হতো বন্দীদের। এবার আমি আপনাদের একটা এই যে সেল, এই যে ঘর, ছোট্ট ঘর, এই ঘর কীভাবে তালা দেওয়া হতো বা থাকতো সেটা দেখাই। এই দেখুন, এটা হয়তো 2 ফুট হবে বড় জোর দরজা, এই, আর এর যে তালা রয়েছে দেখুন এইখানে মারা হয়। এইখানে আপনার থাকছে দরজা, আর তার এই পাশে এই যে হচ্ছে চাবি দেওয়ার জায়গা, অর্থাৎ এইখানে তালা দেওয়া হতো। তার মানে ভেতর থেকে কেউ হাত বাড়িয়েও এটা কিন্তু খুলতে পারবে না। তার মানে বুঝতে পারছেন কি কষ্টের ভেতর দিয়ে বন্দীদের এখানে রাখা হতো। আর এই বন্দি মানে এরাই কিন্তু এনে দিয়েছিল আমাদের ভারতের স্বাধীনতা, আর তাদেরকে বন্দি করে রাখা হতো এই ছোট্ট কুটিরে, এই ছোট্ট সেলের মধ্যে, যার থেকেই কিন্তু এর নাম হয়েছে সেলুলার জেল। ভাবলে অবাক হতে হয়, সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। এইরকম ছোট্ট ছোট্ট কক্ষে বন্দি করে রাখা হতো আমাদের ভারতের বীর
স্বাধীনতা সংগ্রামীদের এই অন্ধকারময় একটা সেল। কত সহজে বেরিয়ে এলাম, কিন্তু বেরোনো এত সহজ ছিল না। আর এই জেলের এই যে ইটগুলো দেখছেন, ছোট ছোট ইট, এই ইটগুলো সব আনা হয়েছে কিন্তু বার্মা থেকে। আমাদের দেশ ছিল সোনার দেশ, সেই দেশের সব কিছুই লুটে নিয়েছে এই ইংরেজরা। বীর সাভারকার সেল এটা। ঠিক এই রকম ছোট ছোট সেলের মধ্যে এক একজন বন্দিকে আটকে রাখা হতো। তাদেরকে কিন্তু সঠিক সময়ে খাবার দেওয়া হতো না, যা দেওয়া হতো তা কিন্তু খাবার যোগ্য না, যার জন্যে এখানে অনেক বীর সংগ্রামী তারা কিন্তু এই খাদ্য বয়কট করে অনশনেই মারা গেছেন। তার মধ্যে অন্যতম বিনায়ক সাভারকার, বটুকেশ্বর দত্ত, এছাড়া আরও অনেকে, কতজনের নাম নেব, তবে এর মধ্যে সবথেকে বেশি রয়েছে বাঙালি বন্দি। তো সেই করুণ কাহিনী, সেই বিভীষিকাময় যে দিন, সেই দিনকে আমাদের স্মরণ করতেই হবে, কারণ স্বাধীনতা যারা এনে দিয়েছিল আমাদের জন্য, তাদের কথা আমাদের মনে রাখতেই হবে। নানান ব্লকে কিন্তু এগুলো বিভক্ত ছিল। এই কুটিরে বন্দী ছিলেন শচীন্দ্রনাথ সান্যাল। এই দীর্ঘ অলিন্দের আনাচে কানাচে এখনো হয়তো কান পাতলে শোনা যাবে সেই আত্মনাদ, সেই চিৎকার, সেই চেঁচামেচি। বিখ্যাত সেলুলার জেল দেখতে দেখুন কত মানুষ এখানে আসে। এই যে সেলুলার জেল 1896 সালে তৈরি হওয়া কাজ শুরু হয় এবং 1906 সালে কমপ্লিট হয়, এবং তারপর এখানে প্রচুর বন্দী রয়েছেন, অনেক বাঙালি এখানে বন্দী ছিলেন। কিন্তু গল্পটা এখান থেকে শুরু নয়। 1857 সাল সিপাহী বিদ্রোহের পর থেকেই বিদ্রোহীদেরকে এই আন্দামানে, এখানে তখন জেল ছিল না, কিন্তু এনে এখানে ফেলে রাখা হতো। কারণ কি, তখন এখানে না ছিল ফ্লাইট, না কোনো জাহাজের বন্দোবস্ত ছিল, তারা এখান থেকে কোনোভাবে ফিরে যাওয়ার রাস্তা ছিল না। এইখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হবে, এই জায়গাটা হয়, এবং তার জন্য বসার জায়গা রয়েছে এই যে সামনে। আমরাও দেখাবো এটা, পরে আবার আসবো। সামনে এখানে সম্ভবত ফাঁসি ঘর রয়েছে, অর্থাৎ এখানে ফাঁসিও দেওয়া হতো। এইখানে ফাঁসি দেওয়া হতো, দেখুন এই যে 3টি জায়গা রয়েছে, আর এই ভেতর দিয়ে লাশ বের করা হতো। 1942 সালে জাপানিজরা এই দ্বীপ আক্রমণ করে এবং ব্রিটিশদের হটিয়ে দিয়ে এখানে কিন্তু স্বাধীনতা, বলা যায় এই আন্দামানের স্বাধীনতা ফিরিয়ে আনে, এবং তারপর থেকে আর কোনো কয়েদির অন্তত এখানে বন্দি থাকতে হয়নি। তো সেই হচ্ছে মুক্তির স্বাদ। পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু এখানে এসেছিলেন। তারপর তিনি এখানে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। জায়গাটা আমি দেখাবো। সেলুলার জেল কালাপানি নামেও পরিচিত। 1979 সালে জাতীয় স্মৃতিসৌধ হিসাবে ঘোষণা করা হয় একে। তো এটা আমাদের পুরো ঘোরা হয়ে গেল। এবার এই দিক দিয়ে হচ্ছে এক্সিট অ্যান্ড ওয়াশরুম। এই সেলুলার জেলের ঠিক উল্টো দিকেই রয়েছে সাভারকার পার্ক। সেই জন্য প্রথমেই বিনায়ক দামোদর সাভারকারের মূর্তি এখানে রয়েছে, তারপর পরপর এখানে অনেকটা মূর্তি রয়েছে। এখানে খানিকক্ষণ আপনারা বসতে পারেন। ই-টিপটোর গাড়ি আমাদের যথাসময়ে পিক আপ করে নিয়ে চলল পরবর্তী গন্তব্য ফ্ল্যাগ পয়েন্টের দিকে। এই যে এইখানে পতাকা উত্তোলন করেছিল, এইটা নাকি? এই যে পতাকা দেখছেন, ভারতের পতাকা, এই পতাকা এখানে প্রথম উত্তোলন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই জায়গাটাও বেশ সুন্দর করা, চারিদিক সমুদ্র ঘেরা, বেশ সুন্দর এক পরিবেশ এখানে, যদিও এটা পাথুরে। 1943 30শে ডিসেম্বর ভারতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক এই মাটিতে দাঁড়িয়ে আন্দামানের এই সাগর পাড়ে। যদিও এই নিয়ে বিতর্ক আছে, অনেকে বলে থাকেন স্টেডিয়ামের পাশে, আমি সঠিকটা জানি না, কিন্তু এখানে আমাদের যিনি গাইড কাম ড্রাইভার রয়েছেন তিনি বললেন এখানেই। এবার আমরা যাচ্ছি করভিন্স কোভ বেচে, আর এটা দেখার পর আমরা আবার লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য সেলুলার জেলে আসবো।
এই আমরা এখন এসে পৌঁছালাম করবিনস কোভ, এই যে সৈকত। এইটার উপর দিয়ে আসলে কিছুটা সমুদ্রের মধ্যে আর কি ঢুকে দাঁড়িয়ে থাকা যায়। প্রচুর স্পিড বোট, নানান ওয়াটার অ্যাক্টিভিটিস এখানে দেখা যাচ্ছে। ও একটা দূরে দ্বীপ আছে, ওই দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে। করবিনসের এই সমুদ্র পাড়, এই সৈকতে কিন্তু প্রচুর নারকেল এবং পাম গাছ দেখা যাচ্ছে। এটা কিন্তু শহরের কাছে, অথচ অনেকটাই ন্যাচারাল বলা যায়। আর eTripto.in প্রথম দিনই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে এই সমস্ত জায়গা, এবং এই সব কিছু ওনাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। এই করবিনস কোভ সৈকতের পার্শ্ববর্তী অঞ্চল, এখানে প্রচুর দোকানপাট রয়েছে। অনেক সময় এখানে আপনারা ব্যয় করতে পারবেন। তো বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, এখন সুব্রত আর আমি এই গরম চায়ে চুমু। 1 কাপ চা এখানে 20 টাকা, 1 বোতল জল 2 লিটার কত? 50 টাকা। 50 টাকা। কস্টলি ভাই, সব কস্টলি। রাতের বেলা সেজে উঠেছে, নানান রঙের আলোয় সাজানো হয়েছে লাভ চিহ্ন দিয়ে। রাতের মায়াবী সৈকত ছেড়ে আমরা রওনা হয়েছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। এই হচ্ছে রাতের সেলুলার জেল। রাতের এখানের যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেটা একেবারে দুর্ধর্ষ হয়, সেই জন্য সেটা আপনারা কোনোভাবে দেখতে মিস করবেন না। আমরাও তাই চলে এসেছি। 300 টাকা করে পার হেড পড়ে। যারা এই প্যাকেজে আসবেন ওনারাই কিন্তু এই টিকিট সব ব্যবস্থা করে দেবেন, কারণ এটা আপনার প্যাকেজের মধ্যে রয়েছে। আচ্ছা, এই শো মোট 3টে হয়, 2টো ইংলিশ শো হবে আর একটা হিন্দি। হিন্দিটা হয় 7:50 থেকে, ওইটা আমরা এখন দেখব। 45 মিনিট ধরে এই শোটা চলে। এই শো দেখতে প্রচুর ভিড় হয়, তাই টিকিট আগে থেকে অনলাইনে বুকিং করতে হয়, যদিও প্যাকেজে ওরাই বুকিং করে দেয়। সেলুলার জেল সামনে দেখছেন, ওই সামনেই লাইট অ্যান্ড সাউন্ড শো এখন শুরু হবে। তো এখানে প্রবেশ করতে আইডি কার্ড একটা লাগবে, আপনার মোবাইলে থাকলেও হবে, আর টিকিটটা আনতে হবে। তোর ওইটার থেকে নিচ্ছি। मंगल पांडे की ललकार शाम तक हर आदमी को 30 पाउंड तेल निकालना है, समझे? हम इतना तेल कैसे निकालेंगे? वो मशीनें तो हाथ से चलानी पड़ती हैं। এই শোতে মূলত স্বাধীনতা সংগ্রামীদের অন্ধকারময় অত্যাচারী কাহিনী বর্ণিত হয়। শেষে কিভাবে তারা মুক্তি লাভ করেন তাও দেখানো হয়, এবং এমন সুন্দরভাবে আলো এবং শব্দের দ্বারা তুলে ধরা হয় যে 45 মিনিট আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন। वो सारी कुर्बानियां जो देशभक्त वीरों ने यहाँ दी, লাইট অ্যান্ড সাউন্ড শো তো দেখলাম, কিন্তু ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি করতে দিচ্ছিল না। রাতের বেলায় রস আইল্যান্ড, এই আর এদিকে চাঁদের আলো পড়েছে। আর এই হলো আমাদের রাতের খাবার, অর্থাৎ ডিনার। বেশ সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে জিরা রাইস আছে, এখানে রুটি আছে, এটা আছে মিক্সড ভেজ, ডাল, এটাও সম্ভবত ডাল, আর এখানে আছে চিকেন। এটা কিন্তু এই প্যাকেজের মধ্যে নেই, আবারও বলছি, শুধুমাত্র ব্রেকফাস্ট পাবেন। যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ব। কাল সকালে আবার আমরা এখান থেকে সকাল 6:50 বেরিয়ে যাব। আমরা যাব কালকে হ্যাভলকে। হ্যাভলকে আমরা 2 রাত থাকবো, সেসব ভিডিও আসবে এর ঠিক পরে। তো আপাতত খেয়ে নিই আর ঘুমিয়ে পড়ি, আর কালকের জন্য অপেক্ষা করি। সঙ্গে থাকুন।